চারপাশ জঙ্গলে ঘেরা একটি রহস্যময় ছোট্ট শহর, যেখানে একবার কেউ ভুল করে ঢুকে পড়লে আর কখনোই সেখান থেকে বের হতে পারে না। এই শহরে দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় ভয়ঙ্কর মানুষরূপী পিশাচদের তাণ্ডব। একদল পিশাচ সন্ধ্যা নামার পরে বেরিয়ে আসে জঙ্গল থেকে এবং প্রিয় মানুষের রূপ ধারণ করে তারা মানুষকে কথার ছলে বশীভূত করে ফেলে। এরপর তারা মানুষের ওপর খুব নির্মমভাবে আক্রমণ করে তাদের পুরো দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আর এই ভয়ঙ্কর শহরে আটকে আছে শত শত মানুষ। এই মানুষগুলো কিভাবে এই শহরে বেঁচে আছে আর কিভাবে তারা এই শহরে আটকে পড়লো, এই সবকিছু আজ দেখবো এই সিরিজটিতে। সিরিজটির নাম হলো ফ্রম সিজন 1। এই সিরিজটির আরো কয়েকটি সিজন রয়েছে। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। বাকি সিজনগুলো নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। সিরিজটির শুরুতেই আমরা দেখতে পাই শেরিফ বয়েড নামের একজন লোক শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ঘন্টা বাজাচ্ছে। শেরিফ বয়েড হচ্ছে এই শহরের একজন লিডার। তিনি ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছেন যে এখন ঘরে ফেরার সময় হয়েছে, সবাই নিজ নিজ বাসায় ফিরে যাও আর বাসার দরজায় তাবিজটা টাঙিয়ে দাও। এই তাবিজটি হলো একটি বিশেষ ধরনের পাথর, যেটি দরজায় ঝুলানো থাকলে ওই পিশাচগুলো আর বাড়ির ভেতরে ঢুকতে পারে না, যা রক্ষা কবচ হিসেবে কাজ করে। কিন্তু যদি ভুলক্রমেও কেউ ঘরের জানালা বা দরজা রাতের বেলা খোলা রাখে, তাহলে এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পিশাচরা সে বাড়ির ভেতরে ঢুকে যেতে পারে। আর পিশাচগুলো মানুষের কাছের মানুষের রূপ ধরে আসে আর মানুষকে তাদের কথার ছলে বশ করে ফেলে। তাই বাসার সব জানালাগুলোকে কাপড় বা বিভিন্ন কিছু দিয়ে ঢেকে দিতে হয়, কারণ তাদের চোখের দিকে তাকালে মানুষেরা বশীভূত হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই ছোট্ট একটি ক্লিনিক, যেখানে কেনি নামের এক পুলিশ অফিসার তার অসুস্থ বাবার সাথে দাবা খেলছে। কিন্তু সন্ধ্যা হয়ে আসার কারণে ক্রিস্টি নামের একটি মেয়ে এসে বলে যে এখন সময় হয়েছে নিচে বেসমেন্টে যাওয়ার। কেনি তার অসুস্থ বাবা ও মাকে নিয়ে আটকে পড়েছে এই শহরে, আর তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন, তাই তাকে হসপিটালে রাখা হয়েছে। তাই কেনি আর তার মা মাঝে মাঝে এসে তার বাবাকে দেখে যায়। আর তার বাবাকে বেসমেন্টে রাখা হয় কারণ সেখানে কোনো জানালা দরজা নেই। তার বাবার মাথার সমস্যার কারণেই মূলত তাকে বেসমেন্টে রাখা হয়। এদিকে কেনি অনেকদিন ধরেই ক্রিস্টিকে পছন্দ করত, কিন্তু এখন পর্যন্ত সে এই কথা ক্রিস্টিকে বলতে পারেনি। আর আজও সে ক্রিস্টিকে বলতে গিয়ে কিছু না বলে শুধু সাবধানে থেকো এই কথা বলে চলে যায়। এদিকে সন্ধ্যা নামতে শুরু হয়, তাই শেরিফ টেলিস্কোপ দিয়ে পুরো শহরটাকে দেখছিল যে সবাই ঠিকমতো ঘরে ঢুকছে কিনা। সবকিছু চেক করে অবশেষে শেরিফ তার নিজের বাসায় ফিরে যায়। কিন্তু ফ্র্যাঙ্ক নামের একজন লোক তখনও একটি মদের দোকানে মদ খেয়ে সেখানেই পড়েছিল। সেই দোকানের লোকটি ফ্র্যাঙ্ককে বাসায় যেতে বলে, কিন্তু সে যায় না। তাই দোকানের লোকটি দোকানের রক্ষা কবচ ঝুলিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে ফ্র্যাঙ্কের স্ত্রী আর তার বাচ্চা তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ সময় পর্যন্ত ফ্র্যাঙ্কের স্ত্রী অপেক্ষা করে দরজা বন্ধ করে দেয়। এরপর তার মেয়ে মৃগান ঘুমাতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি শুনতে পায় তার দাদির কণ্ঠে তাকে কেউ বাহির থেকে ডাকছে। সে সেই ডাক শুনে জানালার পর্দা সরায় আর দেখে তার দাদির রূপ নিয়ে এসেছে একটি পিশাচ, আর তাকে বলছে আমাকে ভেতরে আসতে দাও, আমার বাহিরে অনেক ঠান্ডা লাগছে। এর মধ্যে মৃগানের মা ম্যারি সেখানে চলে আসে আর সে মৃগানকে জানালা খুলতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে মৃগান পিশাচের বশে চলে আসে আর সে জানালা খুলে দেয়। আর জানালা খোলার পর সেই ভয়ঙ্কর পিশাচটা তাদের ওপর আক্রমণ করে। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরছিল তখন সে দেখে তার বাড়ির সামনে অনেক ভিড়। সেই সময় শেরিফ সেখানে এসে রাগে ফ্র্যাঙ্ককে থাপ্পড় মারে আর বলে একজন পুরুষের কাজ তার ফ্যামিলিকে রক্ষা করা, আর তুমি তোমার ফ্যামিলিকে একা কিভাবে ছেড়ে দিলে। এই বলে সে ফ্র্যাঙ্ককে টেনে ঘরের ভেতরে নিয়ে যায় আর বলে দেখো এদের অবস্থা। ফ্র্যাঙ্ক এসব দেখতে পাচ্ছিল না, সে কান্নায় ভেঙে পড়ে। তখন শেরিফ বলে এটা তোমার জন্য হয়েছে, তুমি যদি বাড়ি ফিরে আসতে তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না, এই সব কিছুর জন্য তুমি দায়ী। এরপর শেরিফ কেনিকে বলে যে একে জেলে নিয়ে যাও। কেনি শেরিফের কথা মতো তাকে জেলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে। এদিকে আমরা দেখি ম্যাথিউস পরিবারকে, যেখানে বাবা জিম ম্যাথিউস, মা তাবিথা ম্যাথিউস আর তাদের মেয়ে জুলিয়ার ছেলে ইথান তারা একটি আরভি নিয়ে ছুটি কাটানোর উদ্দেশ্যে বের হয়েছে। তারা সবাই নিজেদের মধ্যে গল্প করছিল আর যাচ্ছিল। হঠাৎ তারা রাস্তার মাঝখানে অনেক বড় একটা গাছ পড়ে থাকতে দেখে, যেটা দেখে তারা নিচে নামে, কিন্তু গাছটা অনেক বড় হওয়ায় তারা সেটা সরাতে পারবে না। আর আশেপাশে তারা কোনো মানুষকে দেখতে পায় না যাদের থেকে তারা হেল্প নিতে পারে। তাই তারা বাধ্য হয়ে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা
রাস্তা দিয়ে যায়। এদিকে শেরিফ পাশের এক কলোনিতে ছেলের সাথে দেখা করতে যায়। এই শহরে দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপ শেরিফের নিয়ন্ত্রণে থাকে, অন্য একটি গ্রুপ শহরের পাশের কলোনিতে স্বাধীনভাবে বসবাস করে। এই স্বাধীন গ্রুপটাকে মূলত ডোনা নামের এক মহিলা নিয়ন্ত্রণ করে। তো শেরিফের ছেলে অ্যালিস বাবাকে তেমন একটা পছন্দ করে না, তাই সে আলাদা হয়ে এই কলোনি হাউসে স্বাধীনভাবে বসবাস করে। শেরিফ যখন তার ছেলের সাথে দেখা করতে যায় তখন তার ছেলে তার গার্লফ্রেন্ড ফাতেমার ছবি আঁকছিল। শেরিফ আসাতে ফাতেমা বাহিরে যায়। তারপর শেরিফ তার ছেলেকে গতরাতের ঘটনা বর্ণনা করে এবং তাকে বলে সেই শোকসভায় আসতে, কিন্তু অ্যালিস তার বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই শেরিফ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে জিম সেই অন্য রাস্তা দিয়ে এসে তারা এই শহরে চলে আসে। এসে তারা আর রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন সেখানে ম্যারি আর তার মেয়ের কবর দেওয়া হচ্ছিল। জিম ম্যাথিউস তখন সেখানে গাড়ি থামিয়ে শেরিফের সাথে কথা বলে। জিম বলে তারা হাইওয়ে খুঁজে পাচ্ছে না। সে জিজ্ঞেস করে হাইওয়ের রাস্তা কোন দিক দিয়ে গেলে পাওয়া যাবে। তখন শেরিফ বলে তুমি কি তোমার ফ্যামিলি নিয়ে এসেছো? জিম বলে হ্যাঁ। তারপর শেরিফ রাস্তা দেখিয়ে বলে এই রাস্তা দিয়ে গেলে হাইওয়ে পাবে। এরপর জিম শেরিফের দেখানো রাস্তা দিয়ে যায়, কিন্তু তারা ঘুরে আবার সেই শহরেই চলে আসে। তখন তাবিথা বলে সে ভালো করে রাস্তা না দেখেই গাড়ি চালাচ্ছে, তাই তারা আবারও এই শহরেই চলে এসেছে। এভাবে তারা বারবার ঘুরে ঘুরে এই শহরেই চলে আসছিল। তাই তাবিথা জিমের ওপর রেগে যাচ্ছিল যে সে রাস্তা ভুল করছে। কিন্তু এই সব কথা শুনে জিম রেগে যায়, কারণ সে রাস্তা ভুল করেনি, কিন্তু তারপরেও তারা বারবার এই একই জায়গায় চলে আসছে। আর তাদের এইভাবে বারবার ঘুরপাক খেতে দেখে শেরিফ আর কেনি প্ল্যান করে ওদের থামাতে হবে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে ওদের এমনি থামতে বললে তো তারা থামবে না। তাই তারা রাস্তায় লোহার কার্পেট বিছিয়ে দেয় যাতে তাদের টায়ার পাঞ্চার হয়ে যায় আর তাদের বাসায় নিয়ে গিয়ে এই সব কিছু বুঝিয়ে বলতে পারে। কিন্তু তার আগেই জিম আর তার ওয়াইফ যখন তর্ক করছিল তখন হঠাৎ করে তাদের সামনে একটি কার চলে আসে আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাতে করে জিমের গাড়ি জঙ্গলের মধ্যে গিয়ে উল্টে যায়। এতে তারা সবাই ঘায়েল হয়ে যায়। একটা গাছ গাড়ির ভেতরে ঢুকে যায় আর জিম সেই গাছের কারণে সেই সিটে আটকে পড়ে। আর জিমের ওয়াইফ আঘাত পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর জুলি কোমরে ব্যথা পেলেও মোটামুটি ঠিকই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইথানের পায়ে একটি রড ঢুকে যায়। জিম অনেক চেষ্টা করে নিজের সিট থেকে নড়তে, কিন্তু সে নড়তে পারছিল না। ওইদিকে সেই অন্য গাড়িটাও একইভাবে গাছের সাথে খুব খারাপভাবে ধাক্কা লেগেছিল। আর এই গাড়িতে দুজন বন্ধু ছিল, টবি এবং জেড। অ্যাক্সিডেন্টের পর গাড়ির ভেতর থেকে টবি আহত অবস্থায় বেরিয়ে আসে। তার মাথায় আঘাত লেগেছিল। টবি টলতে টলতে সাহায্যের জন্য সামনের দিকে এগিয়ে যায়। আর সেখানে তার শেরিফ আর কেনির সাথে দেখা হয়ে যায়। সে বলে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা শুনে শেরিফ কেনিকে বলে এই লোককে নিয়ে এখনই হসপিটালে যাও, আর অ্যাক্সিডেন্ট স্পটে আরো কিছু মানুষ নিয়ে আসতে বলে। শেরিফ দৌড়ে জঙ্গলের দিকে যায় আর তার সাথে প্রথমে জেডের দেখা হয়। জেড নেশাগ্রস্ত ছিল, তাই সে অদ্ভুত আচরণ করছিল। তাই শেরিফ তাকে হ্যান্ডকাপ দিয়ে গাড়ির সাথে আটকে রাখে। এরপর সে জিমের গাড়ির দিকে যায়। জিম এবং তার ফ্যামিলিকে ভেতর থেকে বের করার চেষ্টা করছিল। ততক্ষণে কেনি টবিকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাহায্যের জন্য ডক্টর ক্রিস্টি, ফাদার রুদ্র এবং অ্যালিসকে নিয়ে জঙ্গলে আসে জিমের ফ্যামিলিকে উদ্ধার করতে। কিন্তু সমস্যা বেঁধে যায় ইথানের জন্য। তার পায়ের রডটা বের করতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে, অথচ সন্ধ্যা হতে মাত্র 40 মিনিট বাকি। তাই শেরিফ সবাইকে নির্দেশ দেয় তাবিথা, জুলি এবং জেডকে নিয়ে শহরে ফিরে যেতে। শেরিফ, জিম এবং ক্রিস্টি এই গাড়ির ভেতরে ইথানের ট্রিটমেন্ট করবে। শেরিফের কাছে একটা তাবিজ ছিল। এটি সে আজ সকালে ফ্র্যাঙ্কের বাড়ি থেকে পেয়েছিল। সে সেই তাবিজ গাড়ির সামনে ঝুলিয়ে দেয় আর সব জানালাগুলো ঢেকে দেয়। এদিকে আবার আরেক অঘটন ঘটে যায়। টবিকে হাসপাতালে ভর্তি করে রেখে আসা হয়েছিল। টবির পাশে এ সময় সারা নামের একটা মেয়ে বসেছিল। এমনিতে সারা ভালো একটি মেয়ে, কিন্তু সে একটা অদৃশ্য অশুভ শক্তির বশীভূত ছিল, যে ব্যাপারে শুধুমাত্র সে এবং তার ভাই নিথান জানত। তো টবিকে সেবা করার সময় সারার ওপর সে অশুভ শক্তি ভর করে এবং টবিকে হত্যা করার নির্দেশ দেয়। ফলে সারা একটা স্ক্রুড্রাইভার নিয়ে টবির গলায় ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে আরেকটা সমস্যা হয়ে যায়। শেরিফ আর কেনি রাস্তায় যে পেরেক ভরা কার্পেটগুলো বিছিয়েছিল সেগুলো তারা তুলতে ভুলে গিয়েছিল। তাই সবাইকে নিয়ে শহরে ফেরার পথে তাদের গাড়ির চাকা পেরেকে লেগে পাঞ্চার হয়ে যায়। এরপর তারা বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দ্রুত কলোনি হাউসের দিকে দৌড়াতে শুরু করে। তারা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আর সেই সময় জেড নেশাগ্রস্ত থাকায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। এরপর সে হাঁটতে যেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন অ্যালিস আর ফাদার তাকে ধরে কলোনি হাউসের দিকে আসছিল। তাদের আসতে দেখে কলোনি হাউসের ভেতরে একটা ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করা হয় যে কিছু মানুষ এদিকে আসছে। তখন একজন বন্দুক হাতে দরজার কাছে এসে দাঁড়ায়, যেন কেউ দরজা না খুলে দেয়। তখন অ্যালিসের গার্লফ্রেন্ড ফাতেমা বলে দরজা খুলে দিতে, বাহিরে অ্যালিস আছে। কিন্তু সে লোকটি খুলে দিতে চাচ্ছিল না, কারণ ততক্ষণে বাহিরে সেই পিশাচগুলো চলে এসেছে।
এর মধ্যে একটা পিশাচ জুলির নাম ধরে ডাকতে থাকে। জুলি তার ডাকে প্রায় বসে চলে যাচ্ছিল। ঠিক তখনই কেনি সেই পিশাচটির ওপর গুলি চালিয়ে দেয়। আর সেই মুহূর্তে ডোনা উপর থেকে নিচে নেমে আসে আর বলে দরজা খুলে দিতে। তার নির্দেশে দরজা খুলে দেওয়া হয় আর তারা দ্রুত ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে ঢুকতেই জুলি আর তাবিথার হাত বেঁধে দেওয়া হয়, কারণ তারা এখানে নতুন, এখানের বিষয়ে তারা কিছুই জানে না। ভুল করে যদি দরজা বা জানালা খুলে দেয় তাহলে বড় বিপদ হতে পারে, তাই সবার নিরাপত্তার জন্য এমনটা করতে হয়। এতে জুলি আর তাবিথা ভয় পেয়ে যায়। আর জেড তখন অজ্ঞান অবস্থায় ছিল, তাই তাকে একটি রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়। অন্যদিকে শেরিফ দেখে পিশাচগুলো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তখন সে ক্রিস্টিকে বলে ওরা চলে এসেছে, কিন্তু জিম মনে করে তারা তাদের সাহায্য করতে এসেছে। বাহির থেকে পিশাচগুলো বলতে থাকে আমাদের ভেতরে আসতে দাও, আমরা তোমাদের সাহায্য করতে চাই। এই কথা শুনে জিম শেরিফকে বলে ওদের ঢুকতে দাও, ওরা আমাদের সাহায্য করতে এসেছে। তখন শেরিফ বলে ওরা মানুষ না, ওরা আমাদের কোনো সাহায্য করবে না। এই কথা শুনে জিম রেগে যায় এবং বলে আপনার মাথা ঠিক নেই, বলে সে দরজা খুলতে এগিয়ে যায়, কিন্তু শেরিফ তাকে থামিয়ে দেয়। এর মধ্যে কিছু পিশাচ গাড়ির ওপরে উঠে পড়ে, কিন্তু কোনোভাবেই তারা গাড়ির ভেতরে ঢুকতে পারছিল না। এসব দেখে জিম ধীরে ধীরে বুঝতে পারে শেরিফই ঠিক বলছে। তারপর সে শেরিফের কথা বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর তারা ইথানের ট্রিটমেন্টের দিকে বেশি মন দেয়। ইথানের পা থেকে সেই লোহার রডটা বের করা হয়। তারপর তাকে ঘুমের ওষুধ দেওয়া হয় যাতে তার ব্যথা কম লাগে এবং সে একটু ঘুমাতে পারে। এরপর জিম ক্রিস্টির সাথে কথা বলে, আর তখন সে জানতে পারে ক্রিস্টি 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল যখন সে এই শহরে আটকে পড়ে, আর এখন এই শহরে সে ছাড়া আর কোনো ডক্টর নেই। এদিকে ডোনা তাবিথাকে বলে তোমরা এখানে নতুন, তাই আমাদের কথা বিশ্বাস করতে তোমাদের একটু কষ্ট হবে, কিন্তু সত্যিটা হলো আমরা সবাই এই শহরে আটকে পড়েছি, আর বাহিরে যাদের দেখছো তারা মানুষ না, তারা পিশাচ। ডোনার কথা শুনে তাবিথা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। সে উত্তেজিত হয়ে বলে আমি আমার ছেলের কাছে যাব, পিশাচ বলে কিছু হয় না, আপনারা মিথ্যা বলছেন। তখন ডোনা শান্ত গলায় 3 বছর আগের এক ভয়ঙ্কর ঘটনার কথা বলতে শুরু করে। সে জানায় কিভাবে সে আর তার বোন এই শহরে এসে আটকে পড়েছিল, আর তার নিজের চোখের সামনে পিশাচরা তার বোনকে নির্মমভাবে হত্যা করেছিল। কথাগুলো বলতে বলতে ডোনা ইমোশনাল হয়ে যায়। সে আরও বলে আজও সে ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ ঘুমাতে গেলেই সেই দিনের ভয়ঙ্কর স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। এখনও তার বোনের চিৎকার যেন তার কানে বাজে। অন্যদিকে জুলিকে হলরুমে বেঁধে রাখা হয়েছিল। সেখানে ভিক্টর নামের একজন লোক খাবার নিতে এসেছিল, আর সে জুলির সাথে কিছু কথা বলে। জুলিকে সে বলে এই শহরে অনেক বছর পর কেউ আসলো, এটা অনেক স্পেশাল, কিন্তু এটার কি মানে হতে পারে যে এত বছর পর আবার এই শহরে নতুন মানুষ আসলো। ভিক্টর একটু অ্যাবনর্মাল ছিল, তাই জুলি তাকে দেখে ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেখানে ফাতেমা চলে আসে। ভিক্টরকে দেখে বলে তুমি দেখছো না সে ভয় পাচ্ছে, তুমি তোমার রুমে যাও। ফাতেমার কথা শুনে ভিক্টর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর ফাতেমা জুলির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। সে শান্তভাবে বলে তোমার হাত খুলে দিলে যদি তুমি কোনো ঝামেলা না করো তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখাতে পারি। জুলি একটু ইতস্ত করলেও শেষে বলে হ্যাঁ সে কিছু করবে না। তখন ফাতেমা তাকে নিয়ে নিজের বেডরুমে যায়। রুমে ঢুকে জুলি অবাক হয়ে দেখে দেওয়াল জুড়ে অসংখ্য ছবি টাঙানো, আর এই সব কিছু এঁকেছে অ্যালিস। জুলি ছবিগুলো ভালো করে দেখে। এরপর ফাতেমা জুলিকে তাদের জানালা দিয়ে বাহিরের আকাশটা দেখতে বলে, আর বলে নিচে দেখো না, কারণ নিচে তারা আছে, আর তাদের চোখের দিকে তাকালে তারা তোমাকে বশ করে নিবে। এদিকে সারা টবিকে খুন করে বাড়ি ফিরে সোজা গোসল করতে ঢুকে পড়ে। নিজের করা কাজের জন্য সে ভীষণ অনুতপ্ত ছিল, কারণ এগুলো সে নিজের ইচ্ছায় করে না। ঠিক তখনই বাহির থেকে তার ভাই নিথান তাকে ডাক দেয়। সারা তার ভাইয়ের ডাক শুনে টাওয়াল জড়িয়ে বাহিরে আসে এবং তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নিথান বাথরুমে সারার রক্তমাখা ড্রেস দেখতে পায়। সে বুঝে যায় আবারও সেই অদৃশ্য শক্তি সারাকে দিয়ে খুন করিয়েছে। নিথান তাকে শান্ত করে বলে ভয় পাস না, আমি আছি, সবকিছু আমি সামলে নেব। অন্যদিকে ক্রিস্টি ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন শেরিফ তাকে শান্ত করে বলে চিন্তার কিছু নেই, সকাল হয়ে গিয়েছে, এখন তারা নিরাপদ। কিছুক্ষণ পর তাদেরকে কেনি, ফাদার আর তাবিথা এবং জুলি নিতে আসে। এরপর তারা সবাই গাড়িতে করে রওনা দেয়। প্রথমে জিমের ফ্যামিলিকে কলোনি হাউসে নামিয়ে দেয়। তারপর ফাদার রুদ্র, কেনি এবং ক্রিস্টি হাসপাতালে যায়। হাসপাতালে দরজা খোলা দেখেই কেনি একদম ভয় পেয়ে যায়। সে বুঝে যায় ভেতরে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ঘটেছে। আসলে সারা বাড়ি ফেরার সময় হাসপাতালের দরজা খোলা রেখে গিয়েছিল যাতে টাবিকে পিশাচরা মেরেছে এমন লাগে, কিন্তু হসপিটালে আরো মানুষ ছিল, সে তাদের কথা চিন্তা না করেই দরজা খুলে চলে যায়। আর সেই সুযোগে পিশাচরা ভেতরে ঢুকে সবাইকে নির্মমভাবে হত্যা করে। এই হাসপাতালে কেনির মানসিক ভারসাম্যহীন বাবাও ভর্তি ছিল। ভেতরে ঢুকে কেনি যখন তার বাবার ছিন্ন বিচ্ছিন্ন নিথর দেহটা দেখে তখন সে ভেঙে পড়ে। বাবার দেহ জড়িয়ে ধরে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে।
এদিকে ইথান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তার বোন জুলি তার সাথে খেলছিল, কিন্তু ইথান বারবার জানালার বাহিরে তাকাচ্ছিল। জুলি তাকে জিজ্ঞেস করে সে বাহিরে কি দেখছে। ইথান মিথ্যা বলে, কিছু না। আসলে সে তার সমবয়সী সাদা পোশাক পরা এক অদ্ভুত ছেলেকে দেখতে পায়, যাকে সে ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। তাই সে বিষয়টা নিজের মধ্যেই গোপন রাখে। এভাবে এক অদ্ভুত আর থমথমে পরিবেশে দিনটা কেটে যায়। পরের দিন গভীর রাতে দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পর জেডের জ্ঞান ফেরে। চোখ খুলতে সে দেখে তার হাত পা বাঁধা। আতঙ্কে সে ছটফট করতে শুরু করে। তখন ডোনা এসে তাকে শান্ত করে। পরের দিন সকালে ডোনা জেডকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বুঝিয়ে বলে, কিন্তু এত কিছু শুনেও জেড কোনো কিছু বিশ্বাস করে না। সে বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে একজনের কাছ থেকে সাইকেল নিয়ে সে শহরটা ঘুরতে বের হয়। সে ঘুরতে ঘুরতে ডিনার নামের এক রেস্তোরাঁ দেখতে পায়। সেখানে সে খাওয়ার জন্য ঢোকে। এই রেস্তোরাঁটি মূলত কেনির মা চালায়। এদিকে ফাদার রুদ্র জিম এবং তাবিতাকে নিয়ে তাদের নতুন থাকার জায়গা দেখানোর জন্য বের হয়। রাস্তার পাশে একটি বাক্সের মতো জিনিস ছিল। সেটি দেখে তাবিতা জিজ্ঞেস করে এটা কি। তখন ফাদার জানায় এটাকে তারা পানিশমেন্ট বক্স বলে। এই জায়গার নিয়ম হলো সবাইকে নিজেদের প্রোটেক্ট করতে হবে, কিন্তু কেউ যদি সেই নিয়ম ভাঙে এবং তার কারণে কারো প্রাণ চলে যায় তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আর সেই শাস্তি হলো এক রাত রক্ষা কবচ ছাড়া এই বক্সের ভেতরে কাটাতে হবে। যদিও এখন পর্যন্ত কাউকে এই শাস্তি দেওয়া হয়নি, তবে আজ রাতে প্রথমবারের মতো ফ্র্যাঙ্ককে এই শাস্তি দেওয়া হবে, কারণ ফ্র্যাঙ্কের অবহেলার জন্যই তার স্ত্রী এবং তার মেয়ে পিশাচের হাতে প্রাণ হারিয়েছে। এরপর ফাদার রুদ্র জিম এবং তাবিতাকে নিয়ে ফ্র্যাঙ্কের ফাঁকা বাড়িতে যায়। লরেন এবং মৃগাল মারা যাওয়ার পর থেকে বাড়িটা এখনো খালি পড়ে আছে। ফাদার রুদ্র তাদের থাকার জন্য সে বাড়িটি দেয়। তাবিথা মৃগালের রুমে রক্তের ছড়াছড়ি দেখে আতঙ্কে বেরিয়ে যায় আর বলে সে কিছুতেই এখানে থাকবে না। তখন জিম তাকে কোনো রকম বুঝিয়ে শান্ত করে। এদিকে ইথান এখন অল্প অল্প হাঁটতে পারছে। অ্যালিস তার জন্য একটা ওয়াকিং স্কেচ বানিয়ে দিয়েছে। সেটার উপর ভর করে হাঁটতে হাঁটতে সে কলোনি হাউসের পেছনের দিকে চলে যায়। আসলে সে অদ্ভুত ছেলেটাকে খুঁজছিল, যাকে সে বারবার দেখতে পাচ্ছিল। সেখানে তার দেখা হয় ভিক্টরের সাথে। ভিক্টর কিছুটা পাগলেটে স্বভাবের। সে নিজের মতো করে যা ইচ্ছা তাই করে। এই মুহূর্তে সে একটা গাছ নিয়ে গবেষণা করছে। তার ধারণা গাছটি নাকি নড়াচড়া করতে পারে। ভিক্টরের অদ্ভুত আচরণ দেখে ইথান তাকে নানান প্রশ্ন করতে শুরু করে। এতে ভিক্টর বিরক্ত হয়, ইথানকে বলে চলে যেতে। ইথান চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে জিজ্ঞেস করে ভিক্টর কি কখনো সেই সাদা পোশাক পরা ছেলেটাকে দেখেছে। ইথানের ধারণা ছেলেটা কলোনির ভেতরে থাকে না, যার কারণে সে কখনো তাকে ভেতরে ঢুকতে দেখেনি। ইথানের মুখে এই অদৃশ্য ছেলের কথা শুনে ভিক্টর হকচকিয়ে যায়। অন্য কেউ না জানলেও ভিক্টর এই ছেলের ব্যাপারে আগে থেকে অনেক কিছু জানতো। তারা এ নিয়ে আরো কথা বলার আগেই সেখানে জুলি চলে আসে। সে ইথানকে ধমক দিয়ে ভিক্টরের কাছ থেকে চলে আসতে বলে। ইথান যখন চলে যাচ্ছিল তখন ভিক্টর তাকে বলে যদি আবার সেই ছেলেটার সাথে দেখা হয় তাহলে যেন তার পক্ষ থেকে হাই বলে দেয়। ইথান সেই কথা শুনে খুশি হয়ে জুলির কাছে ফিরে যায়, কিন্তু জুলি তাকে কড়াভাবে বলে দেয় সে যেন ভিক্টরের কাছ থেকে দূরে থাকে, কারণ ভিক্টর পাগল। ওইদিকে আমরা দেখি শেরিফ সেই বক্সের মধ্যে বসে আছে। সে ভীষণ অনুতপ্ত হচ্ছিল কেন সে এই বক্সটি বানিয়েছে। সে এটার জন্য নিজেকে বারবার দোষী মনে করছিল। এরপর সে চার্চে গিয়ে চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর সেখানে ফাদার রুদ্র আসে। ফাদার শেরিফকে দেখে বুঝতে পারে যে শেরিফের মন খারাপ। সে শেরিফকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। শেরিফ তখন তাকে প্রশ্ন করে এসব করার কি কোনো দরকার আছে। ফাদার বুঝতে পারে শেরিফ কিসের কথা বলছে। ফাদার শান্তভাবে জবাব দেয় ফ্র্যাঙ্ককে যদি এখন শাস্তি না দেওয়া হয় তাহলে সবাই ধীরে ধীরে উদাসীন হয়ে যাবে, আর তখন এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। এদিকে জেড নাস্তা সেরে বাহিরে বেরিয়ে শহরটা ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে সে একটা মাটির নিচে বেসমেন্টের মতো ঘর দেখতে পায়। কৌতূহলবশত সে সাইকেলটি রেখে সেটির ভেতরে ঢোকে। দরজা খুলে ভেতরে ঢুকেই সে দেখে একটি লাশের ওপর পাথর চাপা দিয়ে রাখা। হঠাৎ লাশটা তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ করে এই দৃশ্য দেখে জেড ভয় পেয়ে পেছনে ছিটকে পড়ে যায়, কিন্তু দ্বিতীয়বার চোখ মেলতেই সে দেখে সেখানে কিছু নেই। সব যেন তার মনের ভুল। আর দেওয়ালে একটা অদ্ভুত সিম্বল দেখতে পায়, যার কোনো মানে সে বুঝতে পারে না। এরপর সে বাহিরে বেরিয়ে আবার শহরে ফিরে আসে। ফিরে এসে দেখে ফাদার রুদ্র শহরের সবাইকে নিয়ে একটি মিটিং ডেকেছে। নতুন আসা মানুষদের সিদ্ধান্ত নিতে হবে তারা মূল শহরে থাকবে নাকি কলোনি হাউসে। জিম, তাবিথা এবং ইথান মূল শহরে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু জুলি জানিয়ে দেয় সে কলোনি হাউসেই থাকবে। এ নিয়ে তাবিথা অনেক আপত্তি করলেও কোনো লাভ হয় না। জুলিকে তার বাবা মা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা জুলিকে বুঝাতে পারে না। এখানে সবাই নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারে, তাই শেষ পর্যন্ত জুলির সিদ্ধান্তই মেনে নেওয়া হয়।
এরপর সেখানে ফ্র্যাঙ্কের কথা নিয়ে আলোচনা শুরু হয়। শেরিফ চাচ্ছিল যেন ফ্র্যাঙ্কের শাস্তি দেওয়া না হয়। ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে। সে বলে সে কিছু বলতে চায়। সে বলে সে একজন ভালো বাবা ছিল, কিন্তু তার খারাপ অভ্যাসের জন্য আজ সে সব হারিয়ে ফেলেছে। তাই এখন সে তার স্ত্রী আর সন্তানের কাছে যেতে চায়। আর ফ্র্যাঙ্ক যখন জেলে ছিল তখন শেরিফ তাকে সে তাবিজ দিয়ে আসে। যদি তার শাস্তি হয় আর তাকে সে বক্সে থাকতে হয়, তাহলে যেন সে এই তাবিজটা বক্সে ঝুলিয়ে দেয়। আর তাই ফ্র্যাঙ্ক এই মিটিংয়ে শেরিফকে সে তাবিজটা ফিরিয়ে দেয়। ফ্র্যাঙ্কের এসব দেখে জেডের কাছে পুরো ব্যাপারটাই ছেলে মানুষই মনে হয়, আর সে হেসে ওঠে। তখন শেরিফ রেগে গিয়ে তার কলার ধরে মিটিং থেকে বের করে দেয়। এরপর কেনি জেডকে নিয়ে কবরস্থানে যায় এবং টবির লাশ দেখায়। সেটা দেখে জেড কিছুটা বাস্তবে ফিরে আসে এবং সে কাঁদতে শুরু করে। টবি তার অনেক কাছের বন্ধু ছিল। কিছুক্ষণ পর সন্ধ্যা নামে। সবার উপস্থিতিতে ফ্র্যাঙ্ককে বক্সে ঢুকানো হয়, যদিও শেরিফ এটা করতে চাচ্ছিল না, কিন্তু ফ্র্যাঙ্ক নিজেই এখন এটা চাচ্ছে। তাই অনিচ্ছা সত্ত্বেও শেরিফ তাকে বক্সের ভেতরে আটকে দেয়। এরপর সবাই যার যার মতো চলে যায়। জিম, তাবিথা এবং ইথান ফ্র্যাঙ্কের বাড়িতে উঠে যায়। কেনি নিজের বাড়িতে জেডকে থাকতে দেয়। আর কলোনি হাউসে সবাই আনন্দের সাথে জুলিকে স্বাগতম জানায়। অন্ধকার নামতেই পিশাচরা ফ্র্যাঙ্কের বাক্স ঘিরে ফেলে এবং তার উপর আক্রমণ করে তাকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে। এভাবে শহরের বুকে আরো একটি বিভীষিকাময় রাত কেটে যায়। সকালে শেরিফ বাক্স থেকে ফ্র্যাঙ্কের লাশ বের করে একটা হ্যান্ড ট্রলিতে তুলে কবরস্থানে নিয়ে যায়। পথে তার সাথে জিম এবং ইথানের দেখা হয়। ইথান তাকে জিজ্ঞেস করে এটার ভেতরে কি আছে, কিন্তু শেরিফ তাকে মিথ্যা বলে। কবরস্থানে লাশ ফাদারের কাছে দিয়ে শেরিফ চলে যায়। এদিকে জিম ইথানকে নিয়ে রেস্তোরাঁয় যায়। সেখানে সারা তাদের স্বাগতম জানায়। এই রেস্তোরাঁটা কেনির মা মিস লিউ চালায়, আর সারা তাকে কাজে সাহায্য করে। ইথানকে প্যানকেক খেতে দেওয়া হয়। তাকে বসিয়ে জিম ওয়াশরুমে যায়। এই সময় ভিক্টর ইথানের সাথে দেখা করতে আসে এবং সে অদৃশ্য ছেলেটির একটা আঁকা ছবি দেখায়। সে ইথানকে জিজ্ঞেস করে যে ছেলেটিকে সে দেখেছিল এটা কি সেই ছেলে। ইথান বলে হ্যাঁ, এটাই সেই ছেলে। এটা শুনে ভিক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মানে ছেলেটার অস্তিত্ব সত্যিই আছে। ঠিক তখনই জিম ফিরে আসে। ভিক্টরকে দেখে রেগে যায়। সে ভিক্টরের কাছ থেকে ছবিটি কেড়ে নিয়ে কলার ধরে রেস্তোরাঁ থেকে বের করে দেয় এবং তাকে সতর্ক করে দেয় যেন সে ইথানের কাছ থেকে দূরে থাকে। এদিকে কেনি হাঁটছিল, তখন সে জেডকে দেখে সে পাতাল ঘরের ওপর বসে থাকতে। সে জেডকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জেড তখন তাকে ভেতরে নিয়ে যায় এবং আগের দিনের সব কথাগুলো বলে। জেড বলে তার মনে হয় এটা কোনো হ্যালুসিনেশন ছিল না, এর পেছনে অন্য কিছু আছে। জেডের জোরাজোরিতে কেনি তাকে শেরিফের অফিসে নিয়ে যায়। সেখানে একটা ম্যাপ দেখায় যেখানে বিভিন্ন জায়গায় পিন দিয়ে মার্ক করা। কেনি বুঝায় এখানে যারা এসেছে তারা সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে এই শহরে ঢুকে পড়েছে। এখানে ঢোকার অনেক রাস্তা আছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু জেড এসব বিশ্বাস করতে পারে না। সে চেঁচামেচি শুরু করে। ঠিক তখনই পাশে থাকা একটি রেডিও হঠাৎ করে সামান্য সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যায়। জেড রেডিওটা তুলে নিয়ে শেরিফের অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তাবিতা ভীষণ টেনশনে ছিল। সে জিমকে বলে আমাদের সাথে কেন এসব হচ্ছে। জুলির আচরণ নিয়ে সে খুব দুশ্চিন্তায় ছিল। জুলি কলোনি হাউসে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তারা দুজনে অনেক চিন্তিত ছিল। কিছুক্ষণ পর তাবিথা জুলির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জুলিকে একটা সোয়েটার দেয় এবং বলে তুমি আমাদের সাথে থাকো। আমরা এখানে কাউকে চিনি না, কিছু জানি না, এমন সময় আমাদের একসাথে থাকা উচিত। এই কথা শুনে জুলি রেগে যায়। সে বলে সব সময় তোমরা তোমাদের সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিয়েছো, কখনো আমার মনের কথা জানতে চাওনি। তুমি আর বাবা ডিভোর্স করার প্ল্যান করছো, আর আমাদের ভুলিয়ে রাখার জন্য শেষবারের মতো আমাদের ঘুরতে নিয়ে বের হয়েছিলে। তোমরা ভেবেছো আমি কিছুই বুঝি না। আমি এখন সব বুঝি। এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি। এই কথা বলেই জুলি রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে ফ্র্যাঙ্কের মৃত্যুর পর শেরিফ ভীষণ ভেঙে পড়ে। সে মনে করে ফ্র্যাঙ্কের মৃত্যুর জন্য সেই দায়ী। এই অপরাধবোধ থেকে সে বক্সটা ঠিক করতে থাকে। ঠিক তখনই সেখানে ফাদার রুদ্র আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। ফাদার বলে তুমি এই সবকিছুর জন্য দায়ী নও। তুমি এই শহরে আসার আগেও অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু তুমি আসার পর থেকে পরিস্থিতি অনেকটাই বদলেছে। তুমি সেই তাবিজ খুঁজে বের করেছো এবং শহরকে নিরাপদ বানিয়েছো। এই শহরের মানুষের জন্য তুমি অনেক কিছু করেছো। সে আরো বলে তোমার নিয়মের কারণে গত 3 মাসে এখানে কেউ মারা যায়নি, কিন্তু হঠাৎ করে কয়েকদিনের মধ্যে 6 জন মানুষ মারা গিয়েছে। তাই এই সময় তোমার ভেঙে পড়লে চলবে না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে এই শহরের বাকি মানুষগুলোর কি হবে। ফাদারের কথা শুনে শেরিফ কিছুটা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। এদিকে জিমের বারণ সত্ত্বেও ভিক্টর আবারও ইথানের সাথে দেখা করে।
সে ইথানকে বাড়ির পেছনে গেট দিয়ে বাইরে ডাকে এবং বলে তাদের সে অদৃশ্য ছেলেটাকে খুঁজে বের করতে হবে। তার ধারণা ছেলেটি জঙ্গলের ভেতরে থাকে, তাই সেখানে যেতে হবে। ইথান রাজি হয়ে যায়। ভিক্টর তার হাঁটার সুবিধার জন্য তার হাতে একটি লাঠি ধরিয়ে দেয়। তারপর তারা জঙ্গলে ঢুকে পড়ে। কিছুক্ষণ হাঁটার পর তারা ছেলেটিকে সামনে দেখতে পায় এবং তার পিছু নেয়। অল্প দূর যাওয়ার পর তারা একটা অদ্ভুত গাছের সামনে পৌঁছায়। এই গাছের গায়ে একটা গর্তের মতো জায়গা আছে। ভিক্টর দেখার জন্য একটা পাথরে চিহ্ন এঁকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়, আর সেটা আশ্চর্যজনকভাবে ওপর থেকে পড়ে। ইথান অবাক হয়ে যায়। ভিক্টর বলে এই ঘটনাটা মানুষের ক্ষেত্রেও ঘটে। ঠিক তখনই কুকুরের ডাক শোনা যায়। এদিকে জিম আর তার ওয়াইফ ইথানকে খুঁজে পাচ্ছিল না, তাই তারা তাকে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে আসে। আর তারা জঙ্গলে এসে কয়েকটা কুকুরের সামনে পড়ে যায়। ভিক্টর গুলি চালালে কুকুরগুলো পালিয়ে যায়। জিম ভিক্টরকে দেখে রেগে যায়, কিন্তু ভিক্টর জানায় সে খারাপ নয়, সে সাহায্য করতে চায়। এরপর সে সেখান থেকে চলে যায় এবং বাড়িতে যেয়ে সে কিছু ড্রয়িং খুঁজতে থাকে। সেখানে সে সেই ছেলেটি আর কুকুরটির ছবি পায়। ছোটবেলায় সেও এই ছেলেটিকে দেখেছিল। একদিন সে রাস্তায় অনেক লাশের মাঝে ছেলেটিকে খেলতে দেখতে পায়। ছেলেটি তাকে হাত নেড়ে হাই বলে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর জিম, তাবিথা এবং ইথান বাড়ি ফিরে লাঞ্চের জন্য সেই রেস্তোরাঁতে যায়। সেখানে শেরিফও তাদের সাথে যোগ দেয়। তারা সবাই যখন লাঞ্চ করছিল তখন হঠাৎ সেখানে থাকা মিউজিক বক্সে গান বেজে ওঠে। শেরিফ বলে এখানে এমনটাই হয়। এই শহরের আরেকটা অদ্ভুত বিষয় হলো বাহিরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো নেটওয়ার্ক নেই, তবু এখানে বিদ্যুৎ আছে যা এমনিতেই চলে। এরপর সারা ইথানকে আদর করে কিচেনের ভেতরে নিয়ে গিয়ে তাকে সুইট পটেটো খেতে দেয়। সেটা পেয়ে ইথান খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ সারা যখন কাজ করছিল তখন তার বাম হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়, আর তার শিরাগুলো ফুলে একটি লেখা ভেসে ওঠে, যেখানে লেখা ছিল কিল দ্য বয়। মুহূর্তের মধ্যে সেই লেখাগুলো মুছে যায়, কিন্তু সারা কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে যায়। শেরিফ এবং কেনি তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ভিক্টর অনেকগুলো কবর খুঁড়ছিল, আর সেটা দেখে সবাই ভয় পাচ্ছিল। ডোনা তাকে থামাতে গেলে সে বলে সে আগাম মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। হাসপাতালে সারা কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে শেরিফ ক্রিস্টির সাথে কথা বলছিল, আর সেই সময় শেরিফের একটি হাত শুধু কাঁপছিল, যেটি ক্রিস্টি লক্ষ্য করে। আর শেরিফকে সে বলে এমন সমস্যা কতদিন ধরে হচ্ছে। শেরিফ জানায় কয়েক মাস ধরে এমন হচ্ছে। ক্রিস্টি বলে তোমার ট্রিটমেন্ট দরকার, কিন্তু শেরিফ তার কথার গুরুত্ব দেয় না। আর তখন নিথান দৌড়ে আসছিল সারার সাথে দেখা করার জন্য, কিন্তু সারা ক্রিস্টিকে আগেই জানিয়ে দিয়েছে তার ভাই আসলে যেন তাকে বলে তার কিছু হয়নি, এবং যেন বলে সে ঘুমাচ্ছে, সে তার ভাইয়ের সাথে দেখা করতে চায় না। আর তাই ক্রিস্টি শেরিফকে সেই কথা বলে। আর তাই শেরিফ বাহিরে গিয়ে ইথানকে বলে সারা ভালো আছে, সে যেন কাল আসে। ইথান তারপরেও সারার সাথে দেখা করতে চাচ্ছিল। তখন শেরিফ তাকে অনেক কিছু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে জিম তার স্ত্রী ও ছেলের হাতে কলম দিয়ে বলে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, কেন আছি, এসবের উত্তর খুঁজে বের করতে হবে, আর তার জন্য আমাদের প্রশ্ন করতে হবে। তারপর সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সে আরো বলে যত প্রশ্ন মনে আসে সব লিখে রাখতে হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে দেওয়ালে তাদের সব প্রশ্ন লিখে রাখবে। যার মনে যে প্রশ্ন আসবে সে সেটাই এই দেওয়ালে লিখে রাখবে। সকাল হতেই সারা রিলিজ পেয়ে যায় হাসপাতাল থেকে। সে হাসপাতাল থেকে বের হওয়ার সময় সেখানে নিথানও চলে আসে। নিথান তার কাছে সত্যিটা জানতে চায় যে কাল কি হয়েছিল, কিন্তু সারা তাকে সত্যিটা না বলে গোপন করে যায়। তারপর রেস্তোরাঁ যাওয়ার অজুহাত দিয়ে নিথানের কাছ থেকে চলে যায়। এরপর সারা সোজা ইথানের বাড়ি যায়, আর তার উদ্দেশ্য ছিল অশুভ শক্তির নির্দেশ মতো ইথানকে খুন করা। এজন্য সে হাসপাতাল থেকে একটা সার্জিক্যাল নাইফ চুরি করে এনেছে। সারা প্রথমে ইথানের সাথে খেলতে শুরু করে, কিন্তু এখানে ইথানকে মারা সম্ভব ছিল না। তাই সে ইথানকে নিথানের খামার দেখাতে নিয়ে যেতে চায়। তাবিথা ইথানকে একা ছাড়তে চাচ্ছিল না, তাই সে তাদের সাথে খামারে যায়। সারা কথার প্যাচে তাবিথাকে বোঝায় এই শহরে এমন অনেক কিছুই আছে যা তাবিথা জানে না, তাবিথা সেগুলো জানা উচিত। এই বলে সারা তাবিথাকে কিছু একটা দেখানোর জন্য ভেতরে নিয়ে যায়, আর একটা ঘরে ধাক্কা মেরে তাকে আটকে দেয়। এদিকে নিথান বোনকে আটকানোর কোনো উপায় না পেয়ে সে ফাদারের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে ফাদার বিচলিত হয়ে পড়ে এবং দ্রুত সারাকে খুঁজে বের করতে বলে। তারা দুইজনে সারাকে খুঁজতে রেস্তোরাঁয় আসে, কিন্তু রেস্তোরাঁয় এসে দেখে সেখানে সারা নেই। একজন নিথানকে জানায় সে সারাকে তাবিথা এবং ইথানের সাথে খামারের দিকে যেতে দেখেছে। এটা শুনে নিথানের আর বুঝতে বাকি থাকে না সারা কিছু একটা করতে চলেছে। নিথান দৌড়ে খামারে গিয়ে দেখে সারা সার্জিক্যাল নাইফ দিয়ে ইথানকে খুন করতে চলেছে। নিথান গিয়ে সারাকে বাধা দেয়। সারা নিথানের সাথে তর্কাতর্কি করছিল, এই সুযোগে ইথান সারার পায়ে লাথি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন নিথান সারাকে চেপে ধরে। সারা জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সময় হঠাৎ তার হাতে থাকা সার্জিক্যাল নাইফ দিয়ে তার ভাইয়ের গলা কেটে যায়, আর সাথে সাথে নিথান মাটিতে লুটিয়ে পড়ে। সারা ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখনই সেখানে ফাদার চলে আসে।
অন্যদিকে ইথান পালানোর সময় দেখে সামনে দিয়ে জুলি, ফাতেমা এবং অ্যালিস হেঁটে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে জুলির কাছে এগিয়ে গিয়ে ঘটনা সব খুলে বলে। তারা ইথানকে নিয়ে দ্রুত আবার খামারের দিকে দৌড় দেয়। ততক্ষণে শহরের সবাই সেখানকার ইনসিডেন্টের ব্যাপারটা জেনে যায় এবং সবাই সেখানে চলে আসে। জিম এসে তাবিথাকে আটকে রাখা ঘরের দরজা খুলে দেয়। তারা দ্রুত বাইরে এসে জুলির কোলে ইথানকে দেখে তারা প্রাণ ফিরে পায়। এরপর সেখানে ক্রিস্টি দৌড়ে এসে নিথানকে চেক করে বলে সে মারা গিয়েছে। যখন সবাই এই খামারে আসছিল তার আগেই সারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফাদার এসে বলে সারা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, যদিও ফাদার এই কথা মিথ্যা বলেছিল, কারণ ফাদার নিজেই সারাকে পাতাল ঘরে বন্দি করে রেখেছিল। পরের দিন সকালে ফাদার সারার সাথে দেখা করে। ফাদার সারাকে বলে সে তার ব্যাপারে সবকিছু নিথানের কাছ থেকে শুনেছে। সারা যা করেছে তা অপরাধ এবং পাপ। সারা চাইলে পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। ফাদার সারাকে বলে এই সকল অশুভ শক্তিকে বিনাশ করতে সে যেন ওনাকে সাহায্য করে। সারা ফাদারকে সাহায্য করতে রাজি হয়। সারা ফাদারকে জানায় এই শক্তিগুলো এখানে বহু বছর ধরে রয়েছে। তারা চাইতো কেউ তাদের আওয়াজ শুনতে পাক এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করুক। তারাও সাহায্য চায়, কারণ এই শক্তিগুলো তাদের মতোই এখানে আটকে রয়েছে। তারাও বাড়ি ফিরে যেতে চায়। তারা সারাকে দুটো গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্টের ব্যাপার জানিয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে গাড়ির ভেতরে সবাই মারা যায়, আর সেই থেকেই তারা এখানে আটকে রয়েছে। আর এরকম একইভাবে কিছুদিন আগে জিম এবং জেডের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই সারার ধারণা আবারও যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তারা মুক্তি পেয়ে যাবে। ফাদার সারাকে বলে তুমি যা বলছো এইসব যে সত্যি তার প্রমাণ কি? তখন হঠাৎ সারার উপরে সেই শক্তিগুলো ভর করে আর সারা দ্রুত কাগজ কলম চায়। ফাদার তাকে কাগজ কলম দিলে সে একটি ছবি আঁকে এবং বলে ওরা আমাকে জানিয়েছে আপনি যেদিন এই শহরে প্রথম এসেছিলেন সেদিন একটি ব্যাগ নিয়ে এসেছিলেন। সেই ব্যাগটি আপনি মাটির নিচে পুঁতে রেখেছেন, আর এই কথাটা হলো তাদের অস্তিত্বের প্রমাণ। এটা শুনে ফাদার একটু হকচকিয়ে যায়, কারণ সারা যা বলেছে তা একদম সত্যি। এদিকে জিম একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে। যেসব তার দিয়ে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে সেই তারগুলোর ভেতরে বিদ্যুৎ পরিবাহী তামার কোনো অস্তিত্বই ছিল না, অথচ এখানে বিদ্যুৎ পাওয়া যায়। এই ব্যাপারটা তাকে এবং তাবিতাকে অবাক করে দেয়। এই সময় হুট করে জেড রেডিও এবং গাড়ি থেকে খুলে আনা কিছু তার নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। জেড বলে তার একটি আইডিয়া আছে। জিম যেন তাকে এই কাজে হেল্প করে। তারা একসাথে বেরিয়ে সে অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে যায়। তারপর জেডের গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে জঙ্গলে গিয়ে একটা উঁচু গাছের সামনে দাঁড়ায়। আসলে তারা রেডিও এবং অ্যান্টেনার মাধ্যমে বাহিরের মানুষের কাছে রেডিও সিগন্যাল পাঠাতে চাচ্ছিল, যাতে তারা নিজেদের অবস্থান সম্পর্কে বাহিরের মানুষকে জানাতে পারে। জেড জিমকে গাছে তুলে দেয় অ্যান্টেনাটা গাছের ডগায় বসানোর জন্য। এই সময় জেডের হঠাৎ হ্যালুসিনেশন শুরু হয়। সে হঠাৎ দেখে গাছ থেকে রক্ত পড়ছে, আর সে উপরে তাকিয়ে দেখে গাছে অসংখ্য লাশ ঝুলে আছে, আর সেই লাশগুলো থেকে রক্ত ঝরছে। এ সময় জঙ্গল থেকে একজন লোক বেরিয়ে আসে, তার উপর গুলি চালাতে শুরু করে। জেড নিজের প্রাণ বাঁচাতে দৌড় দেয় এবং হোঁচট খেয়ে পড়ে যায়। তখন লোকটা তার পেটে বন্দুকের ব্যানরটা ঢুকিয়ে দেয়। জেড ব্যথায় কুঁকড়ে ওঠে। তখন জিম গাছ থেকে নেমে এসে তাকে ডাকতে শুরু করে এবং বলে জেড যা দেখছে তা সত্যি না। জেড নিজের হ্যালুসিনেশন কাটিয়ে উঠতেই জিমের সাথে খারাপ ব্যবহার করে। তারপর সে সেখান থেকে বেরিয়ে রেস্তোরাঁয় চলে যায় এবং সে একা বসে বসে সে পাতাল ঘরে দেখা সিম্বলটি আঁকতে থাকে। তার আঁকা সিম্বলটি মিস লিউ দেখার পর জেডকে স্টোর রুমে নিয়ে যায়। একটি ডায়েরি বের করে জেডকে দেখায়। এই ডায়েরিতে একদম হুবহু সেই সিম্বলটি আঁকা রয়েছে। এটা দেখে জেড আরো অবাক হয়ে যায়। এদিকে বাবা মারা যাওয়ার পর থেকে কেনি ফ্রাস্ট্রেশনে ভুগছিল, তাই তাকে সান্ত্বনা দিতে শেরিফ তার কাছে যায়। কেনি শেরিফকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তখন শেরিফ তার নিজের ব্যাপারে একটা সত্যি কথা জানায়। শেরিফ জানায় সে অসুস্থ, তার একটি অসুখ হয়েছে, আর এই অসুখের এক পর্যায়ে মানুষ প্যারালাইজড হয়ে যায়, আর এই অসুখের প্রভাব অলরেডি তার শুরু হয়ে গিয়েছে। তার এখন প্রায় সময় হাত কাঁপে। সে আস্তে আস্তে হাতের কার্যকারিতা হারিয়ে ফেলছে। তার কাছে আর বেশি সময় নেই, তাই সে এই সময়টুকুকে কাজে লাগাতে চায়। সে এখানকার মানুষদেরকে নিজেদের বাড়ি ফেরানোর পথ খুঁজে বের করে দিতে চায়, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ না তার জায়গায় নতুন কেউ এসে এই শহরের দায়িত্ব নেয়। অর্থাৎ শেরিফ চায় তার পরবর্তীতে কেনি শেরিফের সেই দায়িত্বটা নিক। এই সব শোনার পর কেনি প্রথমে রাজি হয় না, কিন্তু পরে শেরিফের সব কথা শোনার পরে সে মেনে নিতে বাধ্য হয়।
অন্যদিকে রেডিও সিগন্যাল পাঠানোর ব্যর্থ অভিযান শেষ করে জিম বাড়ি ফিরে দেখে ঘরের দেওয়াল ভাঙা, মেঝে ভাঙা। তাবিথা বেসমেন্টে খোঁড়াখুড়ি করছে। জিম তাবিথাকে কারণ জিজ্ঞেস করে যে সে কেন এমন করছে। সে বলে বিদ্যুতের উৎস খোঁজার চেষ্টা করছে। সে দেখছে বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে গিয়েছে কিনা, তাই সে খুঁড়ে আসল উৎস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। তবে তাবিথা জিমকে এটার চেয়েও শকিং আরেকটা জিনিস দেখায়, সেটা হলো একটা ব্রেসলেট। আজ তাবিথা কিছু জিনিস রাখতে গিয়েছিল সেই রেস্তোরাঁর স্টোর রুমে। সেখানে গিয়ে সে এই ব্রেসলেটটি পেয়েছে। এই ব্রেসলেটটিটা তাবিথা নিজের হাতে জিমের জন্য বানিয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো এটা অনেক বছর আগে জুলির জন্মের সময় হাসপাতালে হারিয়ে গিয়েছিল। সেই ব্রেসলেটটা এখানে স্টোর রুমে কিভাবে এলো, এই রহস্যের জোট সে কিছুতেই খুলতে পারছিল না। জিম তখন বলে এটা হয়তো একই রকম দেখতে অন্য কোনো ব্রেসলেট, কিন্তু তাবিথা তাকে একটা চিহ্ন দেখায় যেটা ব্রেসলেট বানানোর সময় ভুলক্রমে তার হয়ে গিয়েছিল। আর এই চিহ্নটাতেই প্রমাণ হয়ে যায় এটা তার ব্রেসলেট। এই রহস্যটা জিমকে আবারও ভাবিয়ে তোলে। এদিকে ফাদার সারার আঁকার চিত্রটা নিয়ে সেখানে যায় যেখানে সে ব্যাগটা পুঁতে রেখেছিল। ফাদার অনেক বছর পর আবার ব্যাগটা মাটি খুঁড়ে বের করে আনে। ব্যাগের ভেতর থেকে একটা ওয়াইনের বোতল, একটা রক্তমাখা শার্ট আর একটা চকলেট বেরিয়ে আসে। ফাদার মিলিয়ে দেখে সারার কাগজে যে চিত্র এঁকেছে সে একই চিত্র চকলেটের র্যাপিং পেপারেও রয়েছে। ফাদার হতভম্ব হয়ে সেটা হাতে ধরে বসে থাকে। এরপর ফাদার ব্যাগটা নিয়ে শেরিফের কাছে যায়। ফাদার শেরিফকে বলে সারাকে সে বন্দি করে রেখেছে। এটা শুনে শেরিফ ফাদারের উপর রেগে যায় এবং গান পয়েন্ট করে জিজ্ঞেস করে সে নিয়ম কেন ভাঙলো। যে অপরাধের কারণে ফ্র্যাঙ্ককে বক্সের মধ্যে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সে একই শাস্তি সারারও প্রাপ্য, অথচ 2 দিন কেটে গিয়েছে আর তারপরও ফাদার তাকে বাঁচিয়ে রেখেছে। ফাদার শেরিফকে শান্ত করে বলে সারা আমাদের ঘরে ফেরার চাবিকাঠি হতে পারে। সারার সাথে যেহেতু অদৃশ্য কোনো শক্তির কানেকশন রয়েছে তাই তারা সারার মাধ্যমে ঘরে ফেরার রাস্তা খুঁজে বের করতে পারবে। এরপর ফাদার শেরিফকে সারার সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে কলোনি হাউসে সবাই পার্টিতে মেতেছিল। আজ ফাতেমার কলোনি হাউসে আসা 1 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে মূলত এই পার্টিতে সবাই অনেক আনন্দ করছিল। সেখানে ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল। কেভিন নামের একটা ছেলে ড্রিঙ্ক করে তার নিজের রুমে শুতে যায়। সে রুমে গিয়ে বাহির থেকে কিছু কথা শুনতে পায়। তারপর সে জানালার পর্দা সরিয়ে সে দেখতে পায় জানালার বাহিরে তার প্রেমিকা জেসমিন আসছে। আসলে জেসমিনের রূপ ধরে এটি একটি পিশাচ দাঁড়িয়েছিল, কিন্তু কেভিন পিশাচের মায়ার ছলে পড়ে গিয়েছিল। পিশাচ কথার ছলে কেভিনকে ম্যানিপুলেট করে আর তাকে দিয়ে জানালাটা খোলায়। পিশাচটা ঘরে ঢুকে তার আসল রূপে ফিরে আসে এবং কেভিনকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। তারপর পিশাচ বাকি জানালাগুলো খুলে অন্য পিশাচদের ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে পিশাচরা একে একে সবার ওপর আক্রমণ করতে শুরু করে। ফলে পুরো কলোনি হাউসে হইহুল্লোড় পড়ে যায়। যে যেভাবে পারে পালাতে শুরু করে। আর এ সময় জুলি ভিক্টরের ঘরে ছিল। ভিক্টর জানালায় একটা দড়ি বেঁধে বাহিরে ঝুলিয়ে দেয়। তারপর জুলির গলায় একটা ফাইল ঝুলিয়ে দিয়ে দড়ি বেয়ে বাহিরে পাঠিয়ে দেয়। তারপর ভিক্টর নিজেও সেখান দিয়ে বাহিরে আসে। এরপর বাহিরে এসে ভিক্টর সে অদৃশ্য বাচ্চাটাকে দেখতে পায়। ছেলেটা হেঁটে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। সেটা দেখে ভিক্টর জুলিকে নিয়ে সে ছেলের পেছনে পেছনে হাঁটতে শুরু করে, কারণ ভিক্টর ভেবেছিল ছেলেটা তাদের বাঁচাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে ডোনা কোনোভাবে বাহিরে বের হয়ে এসে গাড়ি নিয়ে সে দ্রুত সবাইকে গাড়িতে উঠে পালানোর কথা বলছিল, কিন্তু ফাতেমা সেখান থেকে যায় না, কারণ সে জুলি আর অ্যালিসকে খুঁজে পাচ্ছিল না। একটু পর উপরের জানালা ভেঙে অ্যালিস বাহিরে লাফিয়ে পড়ে। তখন ফাতেমা তাকে দেখতে পায়। তাকে দেখে সে ছুটে আসে। আর এ সময় পিশাচরা চারিদিক থেকে তাদের দিকে তেড়ে আসছিল। তাই ফাতেমা অ্যালিসকে নিয়ে কলোনি হাউসের ভেতরে একটা ঘরে ঢুকে পড়ে। তারপর সে রক্ষা কবচের পাথরটা দরজায় ঝুলিয়ে দেয়। ফাতেমার সন্দেহ ছিল রক্ষা কবচটা কাজ করবে কিনা, যদিও ভাগ্য ভালো ছিল তাই এটা কাজ করে যায় এবং তারা পিশাচের হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে ভিক্টর জুলিকে নিয়ে পালাতে পালাতে একটা গাছের সামনে উপস্থিত হয়। ভিক্টর জুলিকে গাছটার ভেতরে ঢুকিয়ে দেয়। তখন জুলি নিজেকে একটি গুহার মধ্যে আবিষ্কার করে। সে বুঝতে পারছিল না এই গুহায় সে কিভাবে এলো। আসলে সেই গাছটি একটি রহস্যময় গাছ ছিল। এদিকে ডোনা কলোনির লোকেদের নিয়ে শেরিফের অফিসের সামনে এসে হর্ন বাজায়। অফিসের ভেতরে ফাদার আর শেরিফ বসেছিল। বাহিরে কেউ বিপদে পড়েছে ভেবে তারা বেরিয়ে আসে। সবাইকে একসাথে দেখে শেরিফ বিচলিত হয়ে পড়ে। সে ডোনাকে অ্যালিসের কথা জিজ্ঞেস করে, কিন্তু ডোনা বলে অ্যালিস কোথায় সে তা জানে না। শেরিফ নিজেকে সামলে নিয়ে সবাইকে অফিসের ভেতর ঢুকিয়ে নিতে শুরু করে আর ফাদারও তাদের সাহায্য করছিল। এ সময় পিশাচরা তাদের খুব কাছে চলে এসেছিল। হঠাৎ একটি পিশাচ ফাদারকে থাবা মেরে ফাদারের গলায় মারাত্মকভাবে জখম করে দেয়। শেরিফ পিশাচটির ওপর গুলি চালাতে শুরু করে।
আর এদিকে ফাদারকে ভেতরে নিয়ে আসে, কিন্তু আর শেষ রক্ষা হয় না। ফাদার মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফাদারের মৃত্যুতে শেরিফ খুব কষ্ট পায়, কারণ এই শহরে আসার পর প্রথম ফাদারের সাথে তার দেখা হয়েছিল। তখন শেরিফ তার স্ত্রী আবি এবং ছেলে অ্যালিসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা খুব আনন্দের সাথে জার্নি করছিল। হঠাৎ তারা পথে একটা গাছ পড়ে থাকতে দেখে, আর সেটা দেখে তারা গাড়ি ইউটার্ন নিয়ে অন্য রাস্তা দিয়ে এসে এই শহরে ঢুকে পড়ে। তখনও তারা বুঝতে পারেনি যে তারা গোলকধাঁধার মধ্যে আটকে পড়েছে। তারা যখন এই শহরের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তখন হঠাৎ ফাদার তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এভাবে গাড়ির সামনে এসে দাঁড়ানোর জন্য শেরিফ ফাদারের ওপর খুব রেগে যায়, কিন্তু ফাদার শান্ত থাকে এবং তাদের বোঝানোর চেষ্টা করে যে বিপদ আসতে চলেছে। কিন্তু ফাদারের কথা তারা বুঝতে পারে না, আর তাই শেরিফের স্ত্রী তো ফাদারকে সরানোর জন্য নিজের গানটা বের করে, কিন্তু তখন তারা ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পায়। এরপর ফাদার বলে সে পরে সব বুঝিয়ে বলবে, আপাতত নিজের জীবন বাঁচাতে হলে তাদের সেফ জায়গায় যাওয়া জরুরি। এবার তারা ফাদারের কথা মেনে নেয় এবং ফাদারকে অনুসরণ করে একটা পাতাল ঘরে ঢুকে পড়ে। সেখানে তাদের মতো আরো অনেকেই ছিল। তখন এই শহরের মানুষদের কাছে রক্ষা কবচ পাথরটি ছিল না, তাই নিজেদের প্রোটেকশনেরও কোনো ব্যবস্থা ছিল না। তবু তারা মাটির নিচে ঘর করে লুকিয়ে থাকার চেষ্টা করত, কিন্তু তবুও প্রতি রাতে ঘটে যেত ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। সকালে উঠে রাস্তায় ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যেত। শেরিফ আর তার ফ্যামিলি এভাবে লাশ হয়ে পড়ে থাকতো, যদি না সেদিন ফাদার তাদেরকে সাহায্য করত। তারপর থেকে ফাদারের সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল। ফাদার মারা যাওয়াতে শেরিফ অনেক কষ্ট পায়, সে অনেক ভেঙে পড়ে। শেরিফ চার্জে গিয়ে সেই পাতাল ঘরে ঢুকে। সেখানে ফাদার সারাকে বন্দি করে রেখেছিল। শেরিফ সারাকে নিয়ে বের হয়ে আসে এবং জঙ্গলের ভেতরে চলে যায়, যাতে সারাকে কলোনির কেউ দেখতে না পায়। শেরিফ সারার ওপর খুব রেগেছিল। সারা যে কাজ করেছে তা ক্ষমার অযোগ্য, তবুও শুধু ফাদারের কথা রাখতে শেরিফ তাকে কোনো শাস্তি দিচ্ছিল না। শেরিফ সারাকে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট কুটুরিতে রেখে আসে। সে সারাকে সাবধান করে দিয়ে বলে সে যেন এখান থেকে কোথাও না যায়, সে আবারও এখানে ফিরে আসবে। তারপর তারা দুজনে মিলে এই গোলকধাঁধা থেকে বের হওয়া এবং পিশাচদের হাত থেকে বাঁচার পথ খুঁজে বের করবে। সারাও শেরিফের কথা মেনে নেয়। এদিকে জুলি সই সালামত বাড়িতে ফিরে আসে। সে বাবা মাকে গত রাতের ঘটনা বর্ণনা করে শোনাচ্ছিল। ভিক্টর কিভাবে তাকে একটা গাছের কুটুরিতে ঢুকিয়ে দেয় আর সে নিজেকে গুহার মধ্যে আবিষ্কার করে। এই কথা শুনে পাশ থেকে ইথান বলে ওঠে, ওটার নাম ফারওয়ে ট্রি। এই গাছের টেলিপোর্ট করার ক্ষমতা রয়েছে। এই গাছের ভেতরে কেউ গেলে অন্য কোথাও পৌঁছে যায়। এসব অদ্ভুত ব্যাপার জুলির হজম হচ্ছিল না, তাই সে ভয়ে কাঁদতে শুরু করে। তাবিথা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এ সময় কোনো অনুমতি ছাড়াই জেড তাদের ঘরে ঢুকে পড়ে। তার এই অভদ্রতার কারণে সবাই রেগে যায়। জিম তাকে ধাক্কা মেরে বাইরে নিয়ে আসে। জেড ক্ষমা চেয়ে বলে সে একটা অবিশ্বাস্য জিনিস খুঁজে পেয়েছে। সে একটা সিম্বল দেখেছিল, আর সেই সিম্বলটা বাস্তব প্রমাণ সে খুঁজে পেয়েছে। সে স্টোর রুম থেকে পাওয়া ডায়েরিটি জিমকে দেখাতে চায়। এমনিতে সে ডায়েরির ভেতরে একটা ফটো পেয়েছে, যে ফটোতে ভিক্টরের ছোটবেলার ছবি ছিল। ভিক্টর নিশ্চয় এই সিম্বলের সাথে জড়িত, কিন্তু জিমের এইসব কথাবার্তা শোনার কোনো আগ্রহ ছিল না। জিম জেডকে থামিয়ে বলে তার একটা আইডিয়া কাজে লেগেছে। জিম রেডিও সিগন্যাল চেক করে দেখেছে, এটা দিয়ে বাহিরে সিগন্যাল পাঠানো সম্ভব, কিন্তু এর জন্য আরো উঁচু এবং আরো বেশি পাওয়ার সাপ্লাই প্রয়োজন। আর এই কাজের জন্য তাদেরকে সেই কলোনি হাউস ব্যবহার করতে হবে, কারণ এই শহরের সবচেয়ে উঁচু জায়গায় হচ্ছে সেই কলোনি হাউস। কিন্তু কলোনি হাউস তো ডোনার নিয়ন্ত্রণে, তাই তারা ডোনার কাছে পারমিশন নিতে যায়। ডোনা তাদের কাজের জন্য পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে শেরিফ সারাকে জঙ্গলে রেখে শহরে ফিরে এসে দেখে ডাইনারের সামনে লোকজন একে অপরের সাথে ঝগড়া করছে। শেরিফ এগিয়ে গিয়ে জানতে পারে গত রাতে কলোনি হাউস থেকে অতিরিক্ত মানুষ মূল শহরে চলে এসেছে, তাই খাবারের সংকট দেখা দিয়েছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে। শেরিফ সবাইকে বুঝিয়ে শান্ত করে এবং বলে এই সময় সবার এক হয়ে চলতে হবে। এবারের মতো তো শেরিফ সবাইকে শান্ত করে ফেলে, কিন্তু তার সন্দেহ জাগে তারা হয়তো আবারও ঝামেলা শুরু করতে পারে। তাই সে গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করে। কিন্তু তার এই প্ল্যান কেনির পছন্দ হয় না। সে খুব রেগে যায়। সে বলে পিশাচরা প্রতি রাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, তাদের দমন করতে না পারলে এই শহরে আর একটা প্রাণেরও অস্তিত্ব থাকবে না। আর তাদের দমনের উপায় শেরিফকেই খুঁজে বের করতে হবে। এতদিন ধরে তারা যে রক্ষা কবচের পাথরটা ব্যবহার করে আসছে, সেই পাথরটা কোনো স্থায়ী সমাধান না। এই পাথর থাকা সত্ত্বেও তারা নিরাপদ না। গত রাতের কলোনি হাউসের ঘটনায় তার উৎকৃষ্ট প্রমাণ। কেনি শেরিফের সাথে রাগারাগি করে বেরিয়ে যায়। এ সময় সেখানে ডোনাও উপস্থিত ছিল। ডোনা জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলছিল।
শেরিফ তার কথার উত্তর দেয় না, তবে তার অতীতের কথা মনে পড়ে যায়। যখন সে নতুন নতুন এই শহরে এসেছিল, শেরিফ এখানে এসে সবার প্রিয় হয়ে উঠেছিল। সে প্রথম জঙ্গল থেকে একটা ছাগল ধরে এনেছিল এবং সবাইকে খাবারের জোগানের ব্যবস্থা ও উপায় বলে দিয়েছিল। শুধু তাই না, তারা যে রক্ষা কবচের পাথরটা ব্যবহার করে সেটাও শেরিফই খুঁজে পেয়েছিল। একদিন শেরিফ জঙ্গলের ভেতরে গিয়েছিল। সে চলার পথে গাছগুলোকে চিহ্ন করে রেখেছিল, যাতে সে আবার সে পথ ধরে শহরে ফিরতে পারে। হঠাৎ সে একটা কুকুর দেখতে পায়। তার মনে হয় এটা কারো পোষা কুকুর, তাই সে কুকুরটাকে কাছে ডাকে। কুকুরটা তার কাছে যায় ঠিকই, কিন্তু একটা আওয়াজ পেয়ে হঠাৎ দৌড়াতে শুরু করে। শেরিফও কুকুরটার পিছু নেয়, কিন্তু একটা পর্যায়ে কুকুরটা চোখের আড়াল হয়ে যায়। তখন শেরিফ খেয়াল করে সে জঙ্গলে অনেক ভেতরে ঢুকে গিয়েছে আর সে পথও হারিয়ে ফেলেছে। পথ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে, আর সেই সাথে বেরিয়ে আসে পিশাচের দল। তাদের কাছ থেকে বাঁচতে পিছু হটতে হটতে শেরিফ একটা গুহার ভেতরে পড়ে যায়। সে ভেবেছিল এটাই তার জীবনের শেষ মুহূর্ত, কিন্তু অবিশ্বাস্যভাবে পিশাচগুলো তাকে কিছু না করেই সেখান থেকে চলে যায়। এতে সে বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এখানে কি এমন আছে যার কারণে পিশাচরা তাকে কিছু না করেই চলে গেল। তখন সে সেই বিচিত্র ধরনের পাথরগুলো দেখতে পায়। পাথরগুলোর গায়ে এক ধরনের সিম্বল আঁকা ছিল। শেরিফ এভাবে কাকতালীয়ভাবে এই রক্ষা কবচগুলো আবিষ্কার করে ফেলে। তবে এরপর তার জীবনে একটা করুণ ঘটনা ঘটে যায়। পরের দিন সকালে যখন সে পাথরগুলো নিয়ে শহরে আসে, তখন সে ফায়ারিং এর শব্দ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে তার স্ত্রী বন্দুক দিয়ে সবাইকে গুলি করে মারছে। তার স্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। তার মনে হচ্ছিল এই সবকিছুই দুঃস্বপ্ন। সে সবাইকে মেরে ফেললে এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে পারবে। সেই সময় শেরিফ আবিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আবি শেরিফকেও স্বপ্ন মনে করছিল। এ সময় ভেতর থেকে অ্যালিস বেরিয়ে আসে। আবি নিজের ছেলেকে স্বপ্ন ভেবে গুলি চালাতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ছেলেকে বাঁচাতে শেরিফ আবির ওপর গুলি চালিয়ে দেয়, আর সেখানে আবির মৃত্যু হয়ে যায়। এরপর আবার বর্তমান সময় ফিরে আসে। কেনির কথা শুনে শেরিফ আবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে। সে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে অ্যালিসের সাথে দেখা করে। অ্যালিস গতরাতে অনেক উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার জন্য তার হাতে ব্যথা পেয়েছিল। ক্রিস্টি তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। ছেলেকে তার অভিযানের কথা জানিয়ে বিদায় নেয়। অ্যালিস মায়ের মৃত্যুর জন্য বাবাকেই দায়ী মনে করত, তাই ওই ঘটনার পর থেকে সে বাবাকে পছন্দ করত না। বাবার অভিযানের কথা শুনেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু চুপচাপ শুনে যায়। শেরিফ চলে গেলে ফাতেমা অ্যালিসকে বুঝায়। সে বলে সেদিনের ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। শেরিফ তাকে বাঁচানোর জন্যই তার মাকে গুলি করেছে, না হলে অ্যালিস আজ বেঁচে থাকতো না। শুধু তাই না, আরও অনেক মানুষ মারা যেত। ফাতেমার কথা শুনে অ্যালিসের মন কিছুটা নরম হয়। শেরিফ প্রস্তুত হয়ে জঙ্গলের পথে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে সে দেখে অ্যালিস তার পিছু নিয়েছে। অ্যালিস আসলে বাবাকে সরি বলতে এবং শুভকামনা জানাতে এসেছে, কিন্তু শেরিফ একটু বিচলিত হয়ে পড়ে, কারণ কুঠুরিতে সে সারাকে রেখে গিয়েছিল। কিছুক্ষণ পরে সারা কুঠুরি থেকে বেরিয়ে আসে আর অ্যালিস তাকে দেখে ফেলে। অ্যালিস অস্থির হয়ে পড়ে। তখন শেরিফ তাকে শান্ত করে বলে সে যে রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছে সেখানে পৌঁছানোর জন্য সারার সাহায্য প্রয়োজন, তাই আপাতত বিষয়টি গোপন রাখতে বলে। অ্যালিস বাবার কথা মেনে শহরে ফিরে যায়। এরপর শেরিফ সারাকে নিয়ে নতুন আলোর সন্ধানে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা সেই ছোট্ট গুহার সামনে পৌঁছায়, যেখানে শেরিফ রক্ষা কবচের পাথরগুলো পেয়েছিল। শেরিফ সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই কাটাবে। যদিও সন্ধ্যা হতে এখনো 2 ঘন্টা বাকি, তবুও সে কোনো ঝুঁকি নিতে চায় না। পরের দিন সকালে তারা আবার হাঁটা শুরু করে। হাঁটার সময় শেরিফ সারাকে জিজ্ঞেস করে অদৃশ্য শক্তিগুলো তাকে কি বলেছিল, যার কারণে সে ইথানের মতো নিষ্পাপ শিশুকেও মারার চেষ্টা করেছিল। সারা জানায় তারা হুকুম দিয়েছিল তাদের কথা না মানলে তারা তার ভাইকে এবং সবাইকে মেরে ফেলবে। এই কথা বলতে বলতে সারা কেঁদে ফেলে। তখন শেরিফ তার উপর কিছুটা ভরসা করে এবং তার হাতের হ্যান্ডকাফ খুলে দেয়। এরপর তারা আবার হাঁটা শুরু করে। এদিকে জিম ও জেড কমিউনিকেশন টাওয়ার বানাতে গিয়ে সমস্যায় পড়ে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার সাপ্লাই ছিল না। অনেক গাড়ির ব্যাটারি এক্সপায়ার হয়ে গিয়েছে, আর সেগুলো কোনো কাজের না, আর যেগুলো আছে সেগুলোও বেশি সময় টিকবে না। অন্যদিকে শেরিফ গাছের গায়ে চিহ্ন এঁকে সামনে এগোতে থাকে, যাতে ফিরে আসার পথ খুঁজে পায়। কিছু দূর যাওয়ার পর তারা টুংটাং শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে তারা দেখে একটি গাছে অনেকগুলো কাচের বোতল ঝুলছে। শেরিফ খেয়াল করে এই বোতলগুলোর মাঝে চিরকুট টাইপের কিছু আছে। সে একটা ডাল তুলে নিয়ে একটা বোতল পেরে দেখার চেষ্টা করছিল। তখন হঠাৎ সে অদৃশ্য শক্তি সারার ওপর ভর করে। সারার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তার কাঁপুনি শুরু হয়ে যায়। শেরিফ তাকে সামলে নেয়। সেখানে কাছাকাছি একটি জায়গায় তাঁবু টাঙায়। তারপর তাঁবুর দরজায় সে রক্ষা কবচ পাথরটি ঝুলিয়ে দেয়। সন্ধ্যার পর সারার জ্ঞান ফেরে। প্রথমে সে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। শেরিফ তাকে আশ্বস্ত করে বলে চিন্তার কিছু নেই, সবকিছু ঠিক আছে।
শেরিফ আসার সময় গাছ থেকে একটি বোতলও পেরে নিয়ে এসেছিল। সারা বোতলটা দেখে জিজ্ঞেস করে এর ভেতরে কি ছিল। শেরিফ তাকে একটা চিরকুট দেখিয়ে বলে এখানে 1864 লেখা আছে, তার মানে প্রতিটা বোতলের মধ্যে এরকম কিছু লেখা আছে। এরপর সারা শেরিফকে বলে তাদের এখানে আসা উচিত হয়নি। এবার তার সাথে একজন মহিলা কানেক্ট হয়েছিল। মহিলাটি খুব চিৎকার করছিল। মহিলাটি বলছিল যে সে ভুল ছিল, তাদের এখানে আসাটা একদমই উচিত হয়নি। সেই সাথে মহিলাটি একটি অদ্ভুত কথাও বলেছিল, সেটা হলো মিস্টার ফিশ এবং লবসকে বলো আমি ভুল ছিলাম। এই কথা শুনে শেরিফ একদম হকচকিয়ে যায়, কারণ মিলিটারিতে থাকার সময় শেরিফের নিকনেম এটাই ছিল। সারার এইসব কথা শুনে সে অনেক চিন্তায় পড়ে যায়। আর সেটা কাটতে না কাটতে তাঁবুর সামনে খসখসে শব্দ শোনা যায়। এরপর কোনো কিছু তাদের তাঁবুর ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তোলপাড় শুরু করে দেয়, যেন সবকিছু লণ্ডভণ্ড করে ফেলবে। যদিও একটু পর তোলপাড় থেমে যায়। রক্ষা কবচের পাথরটা নিচে পড়ে গিয়েছিল। শেরিফ সেটি তুলে দ্রুত আবার তাঁবুতে ঝুলিয়ে দেয়। তখন আবার তারা আরেকটি ঘটনার সম্মুখীন হয়। প্রথমে একটা আওয়াজ শোনা যায়, তারপর একটা তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে দেয়। একেবারে দিনের মতো তীব্র আলো, যদিও তারা বুঝতে পারছিল না এই আলোর উৎস কি। শুধু অবাক এবং নির্বাক হয়ে তারা বসে থাকে সকালের অপেক্ষায়। সকালে যখন তারা তাঁবু থেকে বের হয় তখন দেখে পুরো এরিয়াটা মাকড়সার জালে ছেয়ে গিয়েছে। এরকম অদ্ভুত দৃশ্য তারা আগে কখনোই দেখেনি। এদিকে সকাল হতেই জেড জিমের বাড়িতে ঢুকে পড়ে। তাকে খুব উচ্ছ্বাসিত দেখাচ্ছিল, কারণ পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা সে করে ফেলেছে। জেড কোনো একটা গাড়ির ভেতর থেকে একটা হেয়ার ড্রায়ার খুঁজে নিয়ে এসেছে। এখানে পুরো শহরে কোনো প্লাগ নেই, সবকিছু অটোমেটিক চলে, এমনকি টেবিল ল্যাম্পগুলোর সাথেও কোনো বৈদ্যুতিক তারের কানেকশন নেই। তবুও জেড একটা উপায় খুঁজে বের করেছে। জেড জিমের বাড়ির টেবিল ল্যাম্প নেয়, তারপর সে ল্যাম্প থেকে বাল্বটা খুলে ফেলে, তারপর হেয়ার ড্রায়ারের তারের শেষ অংশে ল্যাম্পের হোল্ডের ভেতরে রাখে। এরপর সে বাল্বটা আবারও হোল্ডারে বসিয়ে দেয়। এবার যখনই সে ল্যাম্পের সুইচ অন করে তখনই বাল্বের সাথে হেয়ার ড্রায়ারটাও চালু হয়ে যায়। এই টেকনিক কাজে লাগিয়ে কলোনি হাউসকে একটা ব্যাটারি হাউসে বানিয়ে ফেলতে পারবে। কিছুক্ষণ পর তারা সেই রেস্তোরাঁয় যায়। সেখানে শহরের অন্যান্যরা নাস্তা করছিল। তারা দুজন সবাইকে তাদের কাজের ব্যাপারটা এক্সপ্লেইন করে। এরপর তারা জানায় এই কাজের জন্য তাদের হেল্প প্রয়োজন। তাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য প্রচুর তারের দরকার, তাই অন্যরা যে সকল গাড়ি বা গোডাউন ইত্যাদি জায়গা রয়েছে সেখান থেকে ইলেকট্রিক যে কোনো সামগ্রী ম্যানেজ করে নিয়ে আসে। তারা যদি এই কাজে সাকসেস হতে পারে তাহলে তারা আজকের ভেতরে বহির্বিশ্বে সিগন্যাল পাঠাতে সক্ষম হবে। জিম এবং জেডের কথা শুনে সবাই নতুন আলোর দিশা খুঁজে পায়, তাই সবাই তাদের হেল্প করতে রাজি হয় এবং তখনই কাজে লেগে পড়ে। অন্যদিকে শেরিফ এবং সারা মাকড়সার জালগুলো সরিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। সারা বারবার শেরিফকে ফিরে যাওয়ার জন্য বলছিল। গত রাতের ঘটনার পর সে আর সামনে এগোনোর ভরসা পাচ্ছে না। তাছাড়া গতকাল সেই মহিলাটা তাকে অ্যালার্ট করে দিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তবু শেরিফ তার কথার গুরুত্ব দেয় না। সে জেদ ধরে বসে থাকে। রাতে যেদিক থেকে আলোটা এসেছিল সে ওই দিকেই যাবে। হতে পারে সেটা তাদের জন্য ইশারা, কেউ বা কোনো কিছু হয়তো তাদের সাহায্য করার জন্য এদিকে রয়েছে। এর মধ্যে শেরিফ একটা মহিলার কণ্ঠ শুনতে পায়, কেউ বিপদে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে। শেরিফ সেদিকে দৌড় দেয়, যদিও সারা কিছুই শুনতে পাচ্ছিল না। শেরিফ একটা গাছের সামনে যায়। সে মাকড়সার জাল সরিয়ে দেখে তার স্ত্রী আবি গাছের সাথে মাকড়সার জালের ভেতরে আটকে রয়েছে। শেরিফ আরেকটু এগিয়ে গেলে আবি তার হাত চেপে ধরে এবং ভয়ঙ্করভাবে চিৎকার করে। শেরিফ চমকে উঠে পেছনে সরে আসে। তখনই তার পা একটা মাকড়সার বাসার উপরে পড়ে। বাসাটা ভেঙে যায়, সেই সাথে কিছু বিষাক্ত মাকড়সা তার গায়ে উঠে পড়ে এবং তাকে কামড়ে ধরে। সে দ্রুত জামা খুলে মাকড়সাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। সারাও তখন তাকে সাহায্য করে। এরকম ভয়ঙ্কর কিছু মুখোমুখি হতে হবে তা তারা ভাবতেই পারেনি। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সুস্থ শেরিফ এবার বেশ ভেঙে পড়ে। আবিকে দেখার পর সে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যায়। তার মনে হয় সারা হয়তো ঠিকই বলেছে, তাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়াই উচিত ছিল। শেরিফ হতাশ হয়ে যায়, সেই সাথে মাকড়সার কামড়ের কারণে তার শরীরের বিষক্রিয়া শুরু হয়ে যায়। সারা শেরিফকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে, তাকে বোঝায় সে যদি তার ছেলেকে ফিরে পেতে চায় তাহলে তাকে এখান থেকে জীবিত ফিরতে হবে। এটা শুনে শেরিফ নিজের মনে কিছুটা জোর পায়। সে আবারও উঠে দাঁড়ায় এবং সামনের দিকে এগোতে শুরু করে। তারপর তারা একটি খাঁজের উপর উঠে দাঁড়ায় এবং দেখতে পায় দূরে পাহাড়ের উপর একটা সচল ওয়াচিং টাওয়ার তারা দেখতে পায়। তখন তারা বুঝতে পারে গত রাতের আলো সেখান থেকে এসেছিল। এদিকে রেডিও টাওয়ারের কাঠামোটা ততক্ষণে রেডি হয়ে গিয়েছিল।
দড়ি বেঁধে সেটা কলোনি হাউসের ছাদে তুলে নেওয়া হয়। পাওয়ার সাপ্লাইয়ের জন্য তারগুলো জোড়া দিয়ে রেডি করে ফেলা হয়েছিল। এবার শুধু কমিউনিকেশন যন্ত্রটা ঠিকভাবে কাজ করলেই হবে। তারা টাওয়ার বসিয়ে পাওয়ার সাপ্লাই অন করে রেডিওটা চালু করে। এবার তাদের ভাগ্য সহায় হয় এবং তারা সিগন্যাল পেয়ে যায়। সবাই আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা খেয়াল করে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছে, যে কোনো সময় ঝড় শুরু হয়ে যেতে পারে, আর ঝড় হলে তাদের কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে যাবে। তাই তারা দ্রুত বহির্বিশ্বের সাথে কানেক্ট করার চেষ্টা করছিল। আর এরই মধ্যে জোরে বৃষ্টি নামে। তবুও জিম বিভিন্ন ফ্রিকোয়েন্সে কানেক্ট করার চেষ্টা করছিল। হঠাৎ সে কারোর সাথে কানেক্ট হয়ে যায় এবং ও পাশের ব্যক্তিটা তার সাথে কথা বলে। লোকটা জিমের নাম ধরে সম্বোধন করে। এতে জিম খুবই হকচকিয়ে যায়। জিম লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমার স্ত্রীর গর্ত খোঁড়া উচিত হয়নি। কথাটা বলেই লাইনটা কেটে যায়। লাইন কাটতেই জিম বাড়ির দিকে দৌড় দেয়। একই সময় কলোনি হাউসে তারা যে পাওয়ার সাপ্লাই সিস্টেম বানিয়েছিল, সেই পাওয়ার সাপ্লাই টেবিল ল্যাম্পগুলোর বাল্বগুলো ব্লাস্ট হতে শুরু করে, আর এতে সবাই ভয় পেয়ে যায়। এদিকে তাবিথা বাড়ির বেসমেন্টে এখনো খোঁড়াখুড়ি চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে তার মাথায় প্রশ্ন জেগেছিল, বিদ্যুতের সাপ্লাই কোথা থেকে আসছে। সে দেয়াল ভেঙে দেখে বিদ্যুতের তার মাটির নিচে গিয়েছে। তাই সে বিদ্যুতের উৎস খুঁজতে বেসমেন্ট খোঁড়া শুরু করে, আর সেই খোঁড়া এখনো চলছে। খুঁড়তে খুঁড়তে হঠাৎ তাবিথা খেয়াল করে মেঝেতে ফাটল দেখা যাচ্ছে। মুহূর্তে ফাটলটা ভেঙে যায় আর সে নিচে পড়ে যায়। নিচের পুরো জায়গাটাই ছিল আন্ডারগ্রাউন্ড টানেলের মতো। তবে আরো আশ্চর্যের ব্যাপার হলো, সেখানে বিদ্যুতের কোনো উৎসই ছিল না। তাবিথা বিচলিত হয়ে পড়ে। এখন সে কি করবে? তখনই টানেলের ভেতর থেকে ভিক্টর বেরিয়ে আসে এবং বলে, তুমি এসেছো? সাদা কাপড় পরা সে অদৃশ্য ছেলেটি বলেছিল তুমি আসবে, আর সেই জন্যই আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর ভিক্টর বলে, তাদের এখনই এখান থেকে চলে যেতে হবে, কারণ এটা হচ্ছে সেই জায়গা যেখানে অদৃশ্য শক্তি ও আত্মাগুলো ঘুমায়। তাবিথা ভিক্টরের কথার অর্থ বুঝতে পারে না। তখন ভিক্টর দেয়ালে আঁকা চিত্রগুলো টর্চ মেরে দেখায় এবং বলে, এইসব ড্রয়িং তারাই এঁকেছে। এই সময় জায়গাটা ভঙ্গুর হয়ে পড়েছিল, তাই ভিক্টর আর সময় নষ্ট না করে তাবিথাকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। ততক্ষণে জিম বাড়িতে পৌঁছে যায়। সে দেখে মেঝেতে বিশাল বড় একটা গর্ত হয়ে গিয়েছে, কিন্তু তাবিথাকে কোথাও খুঁজে পায় না। এদিকে জঙ্গলেও জোরালো বৃষ্টি শুরু হয়। দুর্যোগের প্রভাব সেখানেও পড়ে। শেরিফের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। বিষক্রিয়ার কারণে সে দুর্বল হয়ে পড়েছিল। সে সারাকে বলে তাকে ছেড়ে চলে যেতে, কিন্তু সারা রাজি হয় না। সে কোনোভাবে শেরিফকে বিপদে রেখে একা পালাবে না। এ সময় সারার সামনে সেই সাদা পোশাক পরা বাচ্চা ছেলেটা আসে। সারার সাথে কথা বলে এবং একটা গাছ দেখিয়ে বলে তারা যেন এখানে লুকিয়ে পড়ে, কারণ এই শক্তিগুলো এখন ভীষণ রেগে আছে। এখনই লুকাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। সারা শেরিফকে ধরে সে গাছের কাছে নিয়ে যায়। তারপর শেরিফকে আগে গাছের ভেতরে ঢুকিয়ে দেয়। সে বলে, আপনি ঢুকুন, আমি পেছনে আসছি। শেরিফ গাছের কোটরে ঢুকতে সে একটি গুহার ভেতরে চলে আসে। জায়গাটা খুব সরু, চারিদিকে দেওয়ালে ঘেরা। শেরিফ ভয়ে চিৎকার করে ওঠে, কেউ আছো? আমাকে শুনতে পাচ্ছ? কিন্তু তার কণ্ঠস্বর দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসে। অন্যদিকে শহরে ঝুম বৃষ্টির মাঝে একটি বড় বাস এসে থামে। আর এভাবে সিরিজটির প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজটির প্রথম সিজন আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে রেসপন্স পায়, তাহলে খুব শীঘ্রই দ্বিতীয় সিজন নিয়েও আপনাদের সামনে হাজির হব। তাই কমেন্টে নিজের মতামত জানিয়ে দিন। আর দ্বিতীয় সিজনের এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।